বিসমিল্লাহির রহমানির রহিম। চৌধুরী আব্দুল্লাহ কাসেদ ওভার হিয়ার। আজকে আসলে ভিডিও ব্লগটা একটা লম্বা ভিডিও ব্লগ না করে ওটাকে আমি ভেঙে হয়তো 4-5টা সেগমেন্টে করব। আজকের ভিডিও ব্লগের টপিকটা আসলে এটা হচ্ছে ইন মেমোরি অফ চৌধুরী আব্দুল্লাহ জাহিরুদ্দিন লাল মিয়া অন হিজ 58th ডেথ অ্যানিভার্সারি। উনি আমার দাদা। তো উনি 58 বছর আগে ইন্তেকাল করেছিলেন। তো আমার জন্মের প্রায় 9 বছর আগে। তো আমার সাথে ডেফিনেটলি তার দেখা হয়নি, কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি ওনার ব্যাপারে অনেক গল্প শুনতে শুনতে সবার কাছে, ফ্যামিলির ভিতরে, ফ্যামিলির বাইরে। তো যার কারণে ওনার সম্পর্কে তো ডেফিনেটলি আমার অনেক কিউরিওসিটি তৈরি হয়েছে, এবং সবাই সবসময় ওনার এত প্রশংসা করেছে সবসময় যে মানে আছে না, ওনার ব্যাপারে জানার একটা মানে হিউজ আগ্রহ ছোটবেলা থেকে তৈরি হয়েছিল। তো যার কারণে আমি আসলে ওনার ব্যাপারে অনেক রিসার্চ করেছি, অনেক ইনফরমেশন জোগাড় করেছি, এবং অ্যাকচুয়ালি ওনারটা করতে করতে আই গট মোর অ্যান্ড মোর ইন্টারেস্টেড অ্যাবাউট আমাদের পুরো ফ্যামিলির হিস্ট্রি। অ্যান্ড দেন আই অ্যাকচুয়ালি স্পেন্ড মেনি ইয়ার্স, আমার মানে মোটামুটি ক্লাস 4-5 থেকে নিয়ে শুরু করে এখনও বলা যায় চলছে, মানে information gathering and researching about my ancestry and family roots and everything, and এটা একটা কন্টিনিউয়াসলি ইভলভিং একটা ব্যাপার। তো আমি আগেও ভিডিও ব্লগস করেছি, কিন্তু এখনের ভিডিও ব্লগ হয়তো আগের ভিডিও ব্লগের থেকে আরও ইনফরমেটিভ হবে, অ্যান্ড সেরকমভাবে মানে ইনফরমেশন কন্টিনিউস টু গেট মোর অ্যান্ড মোর আপডেটেড। তো যেটা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি দাদার ব্যাপারে আজকে যেটা করতে চাচ্ছি যে একটু মানে সর্ট অফ জাস্ট ক্রোনোলজিক্যালি সব কিছু না বলে আমি টপিক ওয়াইজ আমি ব্যাপারটাকে একটু ভেঙে ভেঙে সেগমেন্ট করে আই ওয়ান্ট টু প্রেজেন্ট। অ্যান্ড দ্য রিজন ওয়াই is because see মানে লালমিয়া সাহেব তো হিস্টোরিক্যালি উনি ডেফিনেটলি অনেক ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, এবং আসলে মেইন স্ট্রিম হিস্ট্রিতে ওনার ব্যাপারে বেশি একটা কথা বলা হয় না, বাট মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু পাবলিকেশনসে ওনার নাম আছে, কিন্তু মানে অনেক মানুষের মুখে এবং অনেক ফটোগ্রাফসে অনেক অনেক জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে ওনার ইনফরমেশনগুলো পাওয়া যায় আসলে। তো সেই জন্য এই জিনিসগুলোকে আসলে এরকম একটা ভিডিও ব্লগের মাধ্যমে আমি ইনফরমেশনগুলোকে আমি কম্পাইল করতে চাই। উনি ওনার নিজের লাইফে বেঁচে থাকা অবস্থায় মানে কিছু ইন্টারভিউস ফেস করেছিলেন, এবং নিজেও নিজের একটা সর্ট অফ অটোবায়োগ্রাফির মতো পাবলিশ করেছিলেন 1962-তে। ওখান থেকেও অনেক ইনফরমেশন এখানে গ্যাদার করা আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ওনার লাইফের সম্পর্কে আমরা যতটুকু যা জানি সেটাকে আমি ভেঙে ভেঙে সেগমেন্ট করে করে আই উইল ট্রাই টু প্রেজেন্ট ইট। তো আরেকটা জিনিস আমি একদম একদম মানে এই ফার্স্ট সেকশনেই বলে নিতে চাচ্ছি যে আমি থ্রু আউট দ্য প্রেজেন্টেশন আমি আসলে ওনাকে মানে আমার সাথে যে সম্পর্ক আমার দাদা সেই হিসাবে আমি পরিচয় দিব না, আমি লালমিয়া সাহেব বলেই দিব, বিকজ আমি এখানে অ্যাকচুয়ালি ওনার গ্র্যান্ডসান হিসাবে এই ভিডিও ব্লগটা করছি না। আমি এখানে আমি ভিডিও ব্লগটা করছি অ্যাজ সামবডি হু জেনুইনলি ফিলস দ্যাট এই মানুষটাকে তার কাজের প্রপার ক্রেডিট দেয়া হয় নাই, প্রপার মানে ইভ্যালুয়েশন মূল্যায়ন যেটা সেটা ওরকমভাবে করা হয়নি। তো সেই জন্য আমি এটা করছি আসলে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আসলে আমাদের মানে ওনার মানে ডিসেন্ডেন্টস যারা আমরা আছি, আমরা আসলে সবাই সম্মিলিতভাবেও আমাদের সব কৃতিত্ব একসাথে করলেও মনে হয় না আসলে ওনার ধারে কাছেও আমরা যেতে পারবো। সো এখানে ওনার সম্পর্কে কথা বলে উই আর নট ট্রাইং টু, বা আই এম নট ট্রাইং টু attach any kind of glory to myself in any way, যে আমার দাদা অমুক ছিলেন, আমার দাদা এই করেছে, আমার দাদা সেই করেছে। আমি পিওরলি লাল মিয়া সাহেবকে নিয়ে কথা বলছি, বিকজ জেনুইনলি মানে ওনার লাইফটা প্রচণ্ড ইন্সপায়ারিং, এবং মানে আমার কাছেও এটা খুব ইন্সপায়ারিং, এবং আমার কাছে মনে হয় যে যারা কষ্ট করে একটু সময় নিয়ে এই মানে ভিডিও ব্লগটা সবগুলো সেগমেন্ট শুনবে, তারা সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করবে মানে ওনার লাইফ এবং ওনার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পেরে। কারণ মানে ওনার লাইফটা যে খুব লম্বা ছিল সেটা না। 1903-তে জন্ম হয়েছে, 1967-এ মারা গেছেন, 63 বছর অ্যান্ড ফিউ মান্থস ওনার মানে লাইফ স্প্যান। বাট এই লাইফ স্প্যানের মধ্যে উনি আসলে যা যা করেছে এটা মানে অনেক বেশ কয়েকটা ফেমাস মানুষ তার পুরো লাইফে যা করেছে সেটা উনি এই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ
করতে পেরেছিলেন। আল্লাহর অনেক রহমত ছিল ওনার উপরে, এবং ওনারও মানে প্রচণ্ড একটা মানে আনডিফিটেবল একটা স্পিরিট ছিল, একটা জিল ছিল। তো সেই জিনিসগুলো আসলে সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমার এই ভিডিও ব্লগ, অর আই উড সে মাই ভিডিও ব্লগ সেট, কারণ এখানে কয়েকটা ভিডিও ব্লগ মিলে একটা ব্লগ হবে। তো আমি আর বেশি দেরি না করে আমি এখানে শুরু করতে চাচ্ছি ওনার ব্যাপারে, মানে মোটামুটি ভিডিও ব্লগে। তো ইনফরমেশনগুলো যাতে সুন্দরভাবে কোনো কিছু মিস না হয় সেটা সামনে স্ক্রিনে ল্যাপটপে সাজিয়ে নিয়েছি। তো আমি ওখান থেকে আমি মেইনলি জিনিসগুলো তুলে ধরবো। সো আর ওভারলে করার সময় আমি চেষ্টা করবো এই স্ক্রিনশটসগুলো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই উইল অলসো ট্রাই যে ইয়ে করা কী বলে ফটোসগুলো আমি ইনসার্ট করে দিব। তো প্রথমে আমি তো বললাম যে উনি 7th of April is his death anniversary. So yes, he passed away on the 7th of April in 1967. ওনার জন্ম ছিল 30th of November in 1903. তো বয়সে উনি অ্যাকচুয়ালি 63 and half আর কি, রানিং অন 64 ছিলেন যখন হি পাসড অ্যাওয়ে। উনি মারা যান কক্সেস বাজারে। হি ডাইড অফ এ ভেরি সিভিয়ার হার্ট অ্যাটাক। তো উনি আসলে সেখানে পিকনিক করতে গিয়েছিলেন ওনার বেশ কিছু গ্র্যান্ড চিলড্রেন, নাতনিদেরকে নিয়ে, এবং ওনার একজন বা দুজন মেয়ে, আমার একজন বা দুই ফুপুর ফ্যামিলিকে নিয়ে আর কি উনি ওখানে গিয়েছিলেন। উনি অনেক বিজি একটা মানুষ ছিলেন, বাট হি অলওয়েজ ইউজ টু মেক টাইম ফর মানে টেকিং ফ্যামিলি আউট টু পিকনিকস অ্যান্ড মানে স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি। এটা ওনার অলওয়েজ একটা খুব হাই প্রায়োরিটি ছিল। তো সেরকমই একটা কিছু মানে মাথায় নিয়ে আর কি উনি সবাইকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন। আর হি ওয়াজ কোয়াইট ফিট অ্যান্ড অ্যাথলেটিক, এবং মানে ভেরি গুড সুইমার। তো উনি বেশ অনেক দূর সাঁতার কেটে এগেইনস্ট দ্য টাইড হি সোয়াম ব্যাক। ওটাতেই একটু এক্সশনটা বেশি হয়ে গেছিল। হাঁটু পানিতে উনি উঠে দাঁড়িয়ে যখন হেঁটে আসছিলেন, যা শুনেছি আর কি, তখনই ওনার নাকি বুকে খুব ব্যথা হয়। উনি বুকে হাত দিয়ে উনি ওই অল্প পানিতে পড়ে যান। তো তখন অন্যরা সবাই দৌড়ে এসে ওনাকে ধরতে ধরতে দেখে যে হি ইজ নো মোর দেয়ার। তো দ্যাটস হাউ হি পাসড অ্যাওয়ে আফটার অ্যান এক্সট্রিমলি ইভেন্টফুল লাইফ, এবং সেই লাইফ সম্পর্কেই আমি এখন বলছি। তো উনি অ্যাকচুয়ালি তো ওনার নাটশেলে মানে উনি কে ছিলেন আসলে, মানে হোয়াট ওয়ার দ্য মেজর পজিশনস দ্যাট হি হেল্ড ইন লাইফ উইচ মেক্স হিম ইম্পর্টেন্ট, যে উনি মানে কী ছিলেন, কে ছিলেন, কী পদবি মানে ওনার ছিল, যেটা মানে মেক্স হিম সামবডি যাকে নিয়ে আমরা আলাপ করব, যাকে নিয়ে আমরা মানে এই ভিডিও ব্লগটা করব। তো ফ্যামিলি পরিচয় হচ্ছে উনি ছিলেন চৌধুরী মইজুদ্দিন বিশ্বাস সাহেবের এল্ডেস্ট সান, অ্যান্ড চৌধুরী মইজুদ্দিন বিশ্বাস সাহেব ছিলেন ফরিদপুরের একজন অত্যন্ত স্বনামধন্য জমিদার। ইনফ্যাক্ট মানে মইজুদ্দিন সাহেবের যে স্টেট, চৌধুরী মইজুদ্দিন স্টেট, যেটা এটি অ্যাকচুয়ালি মোটামুটি অল ওভার ইন্ডিয়া 5,000-এর মতো টিয়ার 1 স্টেট ছিল। 5,000 টিয়ার 1 স্টেট, মানে টিয়ার 1 বলতে হচ্ছে লেভেল 1, এরা সরাসরি সরকারের আন্ডারে। অ্যান্ড দ্যাট ইনক্লুডেড 560 অ্যাজ ইন 560 প্রিন্সলি স্টেটসও ছিল। মানে ইন্ডিয়াতে 16টা প্রভিন্স ছিল এবং 560টা এরকম প্রিন্সলি স্টেট ছিল, মানে মহারানা, মহারাজা, নিজাম এ ধরনের পদবীধারী। আর ওই 560টা স্টেট ছাড়া আরও 4,500-এর মতো এরকম বড় বড় স্টেট ছিল অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যদি আমরা পুরোটা কম্বাইন করি। তো সেই টোটাল মানে কিছু স্টেট অনেকগুলো প্রিন্সলি স্টেটের থেকেও বড় ছিল, কিছু কিছু প্রিন্সলি স্টেট অনেক ছোট ছিল। মানে যেটা সবচেয়ে বড় ছিল মানে কাশ্মীর, জম্মু কাশ্মীরের স্টেট ওয়াজ বাংলাদেশের থেকে আরও প্রায় 1.5 গুণ বড়। আর হায়দ্রাবাদের নিজামের যে স্টেট ছিল অ্যান্ড স্টেট ছিল, ওটাও বেসিক্যালি এগুলো অনেক বড় জমিদারি। তো তার স্টেটটাও ওয়াজ বেসিক্যালি বাংলাদেশের প্রায় 1.5 গুণ সাইজ। তো দিজ ওয়ার হিউমঙ্গাস স্টেটস। কিন্তু এটা ছাড়া আরও মানে হাজারো স্টেট ছিল, যেটা কয়েক মানে
বর্গ কিলোমিটার এলাকা থেকে কয়েক হাজার বর্গ কিলোমিটার এরিয়া জুড়া ছিল। তো মইজউদ্দিন এস্টেট ওয়াজ ওয়ান অফ দোজ ভেরি লার্জ এস্টেটস। এটা প্রায় 4,000 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে কম্প্রাইজড ছিল, এবং এটা মোটামুটি top 1.5% of estates all across ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে একটি ছিল, এবং মানে আনডিভাইডেড বেঙ্গলের ভিতরেও এটা মোটামুটি মানে টপ 0.1% বা কিছু বলা যায়। বেঙ্গলের মধ্যে 300-র মতো ইয়ে ছিল আর কি, মানে টিয়ার 1 স্টেটস ছিল। তো সেটার টোটাল কম্বাইন্ড বেঙ্গলের বিগেস্ট মানে 10-15টা স্টেটের মধ্যে চৌধুরী মইজউদ্দিন স্টেট ওয়াজ one of them. So, so that is basically family background of মানে আবদাল জহিরুদ্দিন লাল মিয়া। আর উনি নিজে ব্যক্তিগতভাবে কি কি পজিশনস হোল্ড করেছিলেন সেটা আমি একটু কুইকলি বলছি। পাকিস্তান পিরিয়ডে, দ্যাট ইজ 1947 থেকে 67, ওই 20 years of his life উনি সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার 1963 থেকে 67 ছিলেন, 3টা পোর্টফোলিওর, হেলথ, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। সেন্ট্রাল ক্যাবিনেট বলতে what I mean is প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু অনেক মানে মিনিস্টার্স ছিল প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জন্য। আমাদের মানে ইস্ট পাকিস্তানেও, বা প্রথমে এটাকে ইস্ট বেঙ্গলই বলতো, পরে ইস্ট পাকিস্তান নাম হলো। তো ইস্ট পাকিস্তানের মধ্যে অনেকগুলো এরকম মানে ক্যাবিনেটস কিন্তু গঠন হয়েছে বিভিন্ন সময়, এবং আমাদের মানে মানে দেশের ফাউন্ডার যাকে আমরা বলে থাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনিও কিন্তু এই ওয়ান অফ দ্য স্টেট মিনিস্টার্স ছিলেন কোনো একটা পর্যায়ে। বাট টোটাল মানে পাকিস্তানের যতগুলো প্রভিন্স আছে সবগুলো প্রভিন্সের কম্বাইন্ড যে সেন্ট্রাল ক্যাবিনেট, তো এটা ডেফিনেটলি গুরুত্বটা অনেক বেশি। তো উনি সেন্ট্রাল ক্যাবিনেটে 3টা পোর্টফোলিও হ্যান্ডেল করেছেন, নট ওয়ান। দ্যাট ওয়াজ হেলথ, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তো 1963 থেকে 67 পর্যন্ত ওনার মিনিস্টারশিপ ছিল। এছাড়াও উনি চিফ হুইপ ছিলেন পার্লামেন্টের, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পজিশন। এবং 52 থেকে 61, 9.5 বছরের মতো সময় উনি পলিটিক্স থেকে, মেইন স্ট্রিম পলিটিক্স থেকে একটু অবসর নিয়েছিলেন। তো তার আগে মানে উনি ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তানের মেম্বার ছিলেন, উইচ ইজ 1947 থেকে 51। তারপরে আবার সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরও মেম্বার ছিলেন, উইচ ওয়াজ 51 থেকে 53 পর্যন্ত ছিল ওই অ্যাসেম্বলিটা, কিন্তু উনি 52-এর মাঝামাঝিতে উনি রিজাইন করেছিলেন। তো ওই সময় পর্যন্ত উনি ছিলেন। আর এই সময়টা 47 থেকে ওই 52-এর ওই টাইমটাতে উনি অনেকগুলো পার্লামেন্টারি কমিটির মানে চিফ ছিলেন, হেড অফ ডিফারেন্ট পার্লামেন্টারি কমিটি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্লামেন্টারি কমিটিটার হেড উনি ছিলেন সেটা হচ্ছে গভর্নর নমিনেশন কাউন্সিল, যেটা দ্যাট মিনস যে প্রত্যেকটা প্রভিন্সে কে গভর্নর হবে সেইটার ডিসিশন মোটামুটি যেই পার্লামেন্টারি কমিটিটি নিত। তো উনি সেন্ট্রাল পার্লামেন্টারি কমিটি, উনি সেই কমিটির হেড ছিলেন। সো বেসিক্যালি সবগুলো প্রভিন্সের গভর্নররাও ইন আ সেন্স ওয়াজ রিপোর্টেবল টু হিম, বিকজ মানে কে গভর্নর হবে না হবে এবং গভর্নরদের সর্ট অফ কাজকর্ম মনিটরিংটাও ওই কমিটিটার আন্ডারেই ছিল। So that was a very important role in fact that he had. এবং মোটামুটি এটা হচ্ছে কিছুটা মানে যেটার কি sort of behind the scenes history, যে ওনার মানে ডিরেক্ট ভিটো করাতে বেশ মানে আমাদের ইস্ট পাকিস্তানে বোধহয় একজন এবং অন্যান্য প্রভিন্সেও এরকম 2-3 জন গভর্নর যার প্রায় হয়ে যাওয়ার কথা হয়নি, বিকজ উনি ভিটো দিয়েছিলেন কারণ তাদের চালচলন, কোড অফ কন্ডাক্ট এবং পাবলিক রিলেশনস, মানুষের সাথে বিহেভিয়ার ডিডন্ট মিট দ্য এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডস। তো সেদিক থেকে দেখতে গেলে মানে দিস ওয়াজ মানে একটা সত্যি খুব ইম্পর্টেন্ট অ্যান্ড প্রমিনেন্ট পজিশন উনি হোল্ড করেছেন পাকিস্তান পিরিয়ডে। আর ব্রিটিশ এরাতে যদি আমি যাই, দ্যাট ইজ বিফোর 1947, 1947-এর অগস্ট পর্যন্ত আমি ওই টাইমটা যদি দেখি,
তো এই সময়টাতে ওনার অনেক গুরুত্বপূর্ণ পজিশন উনি হোল্ড করেছেন। উনি কংগ্রেসের মেম্বার 1918 থেকেই হয়ে গিয়েছিলেন অল ইন্ডিয়ান কংগ্রেসে, এবং সেখানে অনেকগুলো পার্টির অনেক ইম্পর্টেন্ট পজিশন উনি হোল্ড করেছেন, এবং মানে স্থানীয় লেভেলে ফরিদপুরের মধ্যে অনেক ইলেকশন উনি অলরেডি 1920s থেকে অনেক পদবি উনি ধারণ করেছেন। কিন্তু মানে স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে উনি 1932 থেকে 1936-এ আপার লেজিসলেটিভ কাউন্সিল অফ বেঙ্গলের মেম্বার ছিলেন, যেটাতে অ্যাকচুয়ালি মানে টোটাল কম্বাইন্ড বেঙ্গলের মধ্যে অ্যাবাউট 60 পিপল ইউজ টু বি অ্যাসাইন্ড অ্যাজ কি বলে ওই আপার লেজিসলেটিভ কাউন্সিল। সো ইট ওয়াজ এ ভেরি মানে ইম্পর্ট্যান্ট একটা মানে পজিশন। তো সেখানে কারণ এমনি পার্লামেন্টারি সিটস আরও বেশি ছিল, মানে দুটো বেঙ্গল মিলে কম্বাইন্ড প্রায় 150-র উপরে পার্লামেন্টারি সিটস ছিল, সরি প্রায় 200-র মতো পার্লামেন্টারি সিট ছিল ইস্টের ওয়েস্টে সব মিলে, কিন্তু 60 আরও একদম আপার কাউন্সিল সিটস ছিল, যেটা অ্যাকচুয়ালি মোটামুটি মানে ওই জেনারেল কাউন্সিলের অ্যাসেম্বলিতে কি ডিসাইড হতো না হতো সেটার একটা সর্ট অফ ভেটিং মেকানিজম ছিল এই আপার লেজিসলেটিভ কাউন্সিল। তো সেখানে সেটাও খুব কম্পিটিটিভ ইলেকশন হয়েই ওই পজিশনটা মানে চোজেন হতো। তো সেখানে উনি 1932 থেকে 1936 ছিলেন, পরে 36 থেকে 41 ছিলেন, এই দুটো টার্ম উনি, এবং পরে 41 থেকে 43 তিনটা টার্ম উনি কংগ্রেস থেকে এই বেঙ্গল অ্যাসেম্বলিতে মানে আপার লেজিসলেটিভ কাউন্সিলে ছিলেন, এবং পরবর্তীতে আবার 43 থেকে 46-এও ছিলেন, কিন্তু ওই সময়টাতে ছিলেন মুসলিম লীগের হয়ে। উনি 43-তে সুইচ ওভার করেছিলেন টু দ্য মুসলিম লীগ পার্টি ফ্রম কংগ্রেস। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে উনি মানে 1932 থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি লাগাতার উনি ইলেকশনস মানে উইন করেছেন, এবং হি ওয়াজ ইন পার্লামেন্ট, পাকিস্তানের সেন্ট্রাল পার্লামেন্টে ছিলেন, আনডিভাইডেড বেঙ্গলের পার্লামেন্টে ছিলেন, এবং এই পার্টিকুলার সময়ের মধ্যে উনি আবার মানে আরেকটা সভা ছিল উইচ ইউজ টু বি কল্ড বিধানসভা, মানে সেই সভারও কিন্তু মানে সেটা হচ্ছে যে অল ওভার ইন্ডিয়ার একটা সেন্ট্রাল পার্লামেন্ট ছিল। উনি গ্রেটার ফরিদপুর, মানে এটা হচ্ছে যে প্রত্যেকটা প্রভিন্সের যে বড় বড় ডিস্ট্রিক্টগুলো সেখান থেকে একজন করে সেখানে বসতো। তো সেই পজিশনটাও উনি কিন্তু 1932 থেকে 42 পর্যন্ত উনি হোল্ড করেছিলেন। উনি গ্রেটার ফরিদপুরকে রিপ্রেজেন্ট করেছিলেন টু দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান পার্লামেন্ট। সো দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পজিশন দ্যাট হি হেল্ড অ্যালং উইথ অল অফ দিস থিংস। যেটা খুব ইম্পর্টেন্ট আরেকটা পজিশন ওনার ছিল, সেটা হচ্ছে যে 1927 অনওয়ার্ড, স্টিল 1943-তে তো উনি সুইচ ওভার করলেন টু মুসলিম লীগ। তো 1927 থেকে 47 মানে পর্যন্ত 43 পর্যন্ত উনি বেসিক্যালি হি ওয়াজ হেড অফ কাউন্সিল, যেটাকে বলা হতো যে কংগ্রেস মুসলিম লীগ জয়েন্ট টাস্ক ফোর্স। তো দ্য থিং ইজ, মুসলিম লীগ যখন প্রথম গঠন করা হয়েছিল 1905-06 ওই টাইমে, তো বেসিক্যালি মুসলিম লীগের উদ্দেশ্যটা একটু ডিফারেন্ট ছিল। মুসলিম লীগের উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা ভালো কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন মেনটেন করে they will try and make life better for Muslims all over বেঙ্গল মোটামুটি, অ্যান্ড স্পেশালি ইস্ট বেঙ্গল। এটাই কিন্তু ছিল মুসলিম লীগের ফরমেশনের মানে মেইন আদর্শ। এবং প্রথমে মুসলিম লীগ এটা কিন্তু জাস্ট ইস্ট বেঙ্গল কেন্দ্রিক একটা ইনিশিয়েটিভ ছিল, পরবর্তীতে ইট স্পিলড ওভার ইনটু মানে আদার provinces of India, and it actually spread all over India, এবং তারপরে মানে পাকিস্তান হওয়ার আইডিয়াটা আসলো ইত্যাদি ইত্যাদি। তারপরে গ্র্যাজুয়ালি মানে ওই 1916-এ প্রথম একটা কোলাবোরেশন ফর্ম হয়েছিল বিটুইন মুসলিম লীগ অ্যান্ড বিটুইন কংগ্রেস, যে আমরা একসাথে কাজ করবো, এবং মুসলিম লীগও রিয়েলাইজ করলো যে আসলে ব্রিটিশদের সাথে সাপোর্ট করে কাজ না করে আমরা ইন্ডিপেন্ডেন্সের জন্য কাজ করলেই এটা আমাদের জন্য বেটার হবে। কিন্তু সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি মানে পুরোপুরিভাবে যেতে 1927 পর্যন্ত লেগেছিল। 16-এ এই প্যাক্টটা সাইন হয়েছিল,
কিন্তু এটা আসলে কার্যকরিতা লাভ করে 1927-এ গিয়ে, এবং যেই টাস্ক ফোর্সটা তৈরি করা হয়েছিল যে মুসলিম লীগের কিছু জয়েন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড মানে কংগ্রেসের কিছু অ্যাক্টিভিটি একসাথে মিলে তারা করবে, ওই ইনিশিয়েটিভটা কিন্তু লাল মিয়া সাহেব লার্জলি নিয়েছিলেন, বিকজ হি মানে ওয়ান্টেড যে মুসলিমরা মানে এই ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের মধ্যে আরও মানে বেশিভাবে ইন্টিগ্রেটেড হোক। সো উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন এই টাস্ক ফোর্সটা তৈরি করার ব্যাপারে, এবং উনি এই টাস্ক ফোর্সের লিডারশিপও দিয়েছিলেন 1927 অনওয়ার্ডস। সো মোটামুটি আমার মনে হয় আমি এই পর্যন্ত মানে আমার পার্ট 1-এর আমি সমাপ্তি টানি। তো এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি হু লাল মিয়া ওয়াজ, তার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পারলাম, এবং পাকিস্তান পিরিয়ডে উনি মেজর কী কী রোলস ধারণ করেছেন সেটাও জানতে পারলাম, এবং ব্রিটিশ এরাতেও ওনার মেজর যেই রোলসগুলো উনি পালন করেছেন আমরা সেই জিনিসগুলো জানতে পারলাম। এখন আমরা নেক্সট সেকশনে আরও ডিটেলসে ওনার কন্ট্রিবিউশনস অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলোর কথা জানবো। So thank you for staying with me up to this point in time, and requesting you to join me for the next segment.